রেকর্ড আক্রান্ত ও মৃতের দিনে ভারতে 2 লাখ ছাড়ালো মৃত্যু। মহারাষ্ট্রে ফের হাসপাতালে আগুন। পশ্চিমবঙ্গের বিধানসভার শেষ দফার ভোটকাল। করোনায় ভার্চুয়ালি প্রচারণা। ভারত, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একাধিকবার ভূমিকম্প অনুভূত। উৎপত্তিস্থল আসামের ঢেকিয়াজুড়ি, সর্বোচ্চ মাত্রা ছিল 6। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি তানজিলা খান মিম। ভারতের করোনা পরিস্থিতির খবর। করোনায় সংক্রমণ ও মৃত্যুতে প্রতিনিয়ত আগের সব রেকর্ড ছাপিয়ে যাচ্ছে ভারত। সবশেষ একদিনে প্রায় 4.25 লাখ মানুষ আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 3,300। এ নিয়ে মৃতের সংখ্যা 2 লাখ ছাড়িয়েছে। এদিকে দিল্লি, মহারাষ্ট্র সহ রাজ্যে রাজ্যে এখনও অক্সিজেনের জন্য হাহাকার। অস্থায়ী চিতা নির্মাণে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ। এরই মধ্যে দেশটিতে যুক্তরাজ্যের মেডিকেল সহায়তা পৌঁছেছে। পশ্চিমবঙ্গ থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। একটু শ্বাস নেয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা, ফুসফুস সচল রাখতে প্রিয়জনদের চেষ্টারও কমতি নেই। একটু অক্সিজেনের জন্য চারদিকে এই হাহাকার। যে যেখানে পারছেন স্বজনদের বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অক্সিজেনের অভাবে চোখের সামনে প্রিয়জনের মৃত্যু। এর আগে এমন মৃত্যু খুবই কমই দেখেছেন ভারতের মানুষ। এমন মানবেতর পরিস্থিতি একসময় কেবল সিনেমাতেই দেখা গেলেও এবার নিজ চোখে দেখছেন জনগণ। অক্সিজেনের চাহিদা মেটাতে ছত্তিশগড় থেকে 1200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেনে করে দিল্লিতে নিয়ে আসা হয় অক্সিজেন ট্যাঙ্কার। মৃত্যুপুরী ভারতে একটু নিঃশ্বাস নেওয়াটা যেমন কঠিন, ঠিক তেমন হাসপাতালে জায়গা পাওয়াও সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালের সামনে কিংবা রাস্তায় যে যেখানে পারছেন চিকিৎসা নিচ্ছেন। মৃতের মিছিল দীর্ঘ হওয়ায় মরদেহ সৎকারেও হিমশিম খাচ্ছে রাজধানী দিল্লি, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্য। সারি সারি অ্যাম্বুলেন্স অপেক্ষায় অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য। যে কুম্ভ মেলার জন্য ভারতের কোভিড বিপর্যয়কে দায়ী করা হচ্ছে, সেটি এখনো অব্যাহত রয়েছে। আগের চেয়ে ভিড় কিছুটা কম হলেও সামাজিক দূরত্ব মেনে এখনো অনেককেই স্নান করতে দেখা যাচ্ছে। এদিকে করোনায় বিপর্যস্ত ভারতের পাশে দাঁড়াতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাজ্যের পাঠানো মেডিকেল সহায়তা পৌঁছাচ্ছে দেশটিতে। যুক্তরাষ্ট্র, জার্মানি সহ আরও বেশ কয়েকটি দেশ ভারতের দুঃসময়ে বন্ধু হিসেবে হাত বাড়িয়েছে। সুব্রত আচার্য, সমসংবাদ, ভারত। ভারতে করোনায় আক্রান্ত আর মৃতের হারের ঊর্ধ্বগতির মধ্যেই আগামীকাল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার মালদহর 2টি, মুর্শিদাবাদের 2টি, কলকাতা উত্তর ও বীরভূমের 35টি আসনে ভোট গ্রহণ হবে। এর আগে 7 দফার ভোট হয়। মহামারীর কারণে 8ম দফায় নির্বাচন কমিশনের দেয়া নিষেধাজ্ঞায় সব দলের প্রচারণা বন্ধ রয়েছে। তবে হয়েছে ভার্চুয়ালি প্রচারণা। আগামী 2রা মে বেশিরভাগ আসনে ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার কথা রয়েছে। করোনার সংক্রমণ রোধে এদিন নির্বাচনে জয়ীদের বিজয় মিছিল বের করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। জানা গেছে ফলাফলের পর কঠোর লকডাউনে চলে যেতে পারে পশ্চিমবঙ্গ। যুক্তরাষ্ট্রে 2 ডোজ করোনা টিকা যারা নিয়েছেন এখন থেকে সীমিত পরিসরে জনসমক্ষে তাদের মাস্ক পরতে হবে না। মঙ্গলবার হোয়াইট হাউসে দেয়া এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দেন। এর আগে করোনা মহামারীতে নতুন নির্দেশনা জারি করে দেশটির রোগ সংক্রমণ কেন্দ্র। করোনায় এই নতুন নির্দেশনা বাইডেনের 100 দিনের কর্মকাণ্ডের সাফল্য হিসেবেই দেখছেন প্রবাসী বাংলাদেশি সহ মার্কিন জনগণ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। করোনা মহামারীতে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। তবে 33 কোটির দেশে ইতিমধ্যে 2/3 মানুষকে টিকা দেয়া হয়েছে। টিকা নিতে এখন কোনো পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্টও লাগছে না। এবার প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিলেন, টিকা যারা নিয়েছেন বাড়ির ভেতরে বা বাইরে তাদের মাস্ক পরার প্রয়োজন নেই। Beginning today, gathering with a group of friends in a park, going for a picnic, as long as you are vaccinated and outdoors, you can do it without a mask. The bottom line is clear. If you're vaccinated, you can do more things more safely, both outdoors as well as indoors. তবে প্রেসিডেন্ট বলেছেন, বড় ধরনের কোনো জনসমাগমের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক। I want to be absolutely clear.
If you're in a crowd, like a stadium or at a conference or a concert, you still need to wear a mask, even if you're outside. এদিকে এ সপ্তাহেই জো বাইডেনের ক্ষমতা গ্রহণের 100 দিন পূর্ণ হতে যাচ্ছে। এরই মধ্যে শুরু হয়ে গেছে তার কর্মকাণ্ডের মূল্যায়ন। প্রবাসী বাংলাদেশিরা বাইডেনের 100 দিনকে ইতিবাচক হিসেবে দেখছেন। আমি কোভিড-19 টিকা দিতে পেরেছি, এজন্য আমি অত্যন্ত খুশি। আর বিশেষ করে আমেরিকা যত আমার বাঙালি ভাইরা আছেন তারাও কোভিড টিকা দিয়েছেন এবং তারা খুব ভালো আছেন। আমি এই আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনকে আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই তার এই সুব্যবস্থার জন্য। 100 দিন উপলক্ষে বুধবার প্রেসিডেন্ট বাইডেন কংগ্রেসে প্রথমবার যৌথ ভাষণ দেবেন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে করোনার টিকা নিয়েছেন 21.5 কোটিরও বেশি মানুষ। এর মধ্যে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন 9.5 কোটি। এখনও যারা টিকা নেননি, বিশেষ করে তরুণদের টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। নতুন ধরনের করোনায় বিপর্যস্ত ভারতের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে বসবাসরত ভারতীয়রাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। পাশাপাশি বিশ্বের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। কোভিড যুদ্ধে নাকাল ভারতের পাশে মিত্র যুক্তরাষ্ট্র বাড়িয়ে দিয়েছে মানবিকতার হাত। যুক্তরাষ্ট্র ভুলে যায়নি 2020 সালে মহামারীর প্রথম দিকে মার্কিন হাসপাতালগুলো চাপে পড়লে ভারত যেভাবে সহায়তা পাঠিয়েছিল সে কথা। করোনার প্রথম ঢেউয়ের সময় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের কাছে হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠানোর অনুরোধ করেন। সাথে সাথে সাড়া দেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে ভারতীয়দের সহায়তায় দৃঢ় প্রতিজ্ঞ মার্কিন প্রশাসন পাঠিয়েছে বিশেষজ্ঞ দল। দেয়া হয়েছে ওষুধ, অক্সিজেন, আইসিইউ, পাঠানো হয়েছে ভ্যাকসিন তৈরির কাঁচামালও। সংকটে ভারতের সব রকম চাহিদা পূরণ করছে ডেমোক্র্যাট সরকার। মার্কিন মূলকে প্রবাসী ভারতীয়রাও নিজ নিজ অবস্থান থেকে কিছু করার চেষ্টা করছেন, তৈরি করছেন সহায়তা ফান্ড। ধুঁকতে থাকা ভারতের চিত্র দেখে তাদের হৃদয়ে যে কারো চেয়ে বেশি ক্ষত। এদিকে মাতৃভূমি ভারত, বিশেষ করে মায়ের বাড়ি তামিলনাড়ুর দিকে তাকিয়ে আর্তমানবতার সেবায় ভারতের পাশে দাঁড়াচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। ভারতীয় মুক্তিযোদ্ধা হিসেবে সকলের কাছে আকুল আবেদন জানাচ্ছি, ভারতের এই দুর্যোগ সময়ে আপনারা সকলে ভারতের পাশে এগিয়ে আসুন। মার্কিন অর্থনীতিতে বাংলাদেশিদের পাশাপাশি ভারতীয়দের অবদান অনস্বীকার্য। বিভিন্ন অঙ্গরাজ্যে বিপুল সংখ্যক ভারতীয়র বাস। করোনা সংকট কেটে গেলে দেশটিতে সফরে যাওয়ার কথাও রয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ডেপুটি কামালা হ্যারিসের। এমন মহা বিপর্যয় মানুষের জীবনে কখন, কোথায়, কিভাবে আসবে তা কেউ জানে না। জীবনের জন্য বিপন্ন মানুষের পাশে একটু সহানুভূতি নিয়ে এগিয়ে যাওয়ার সময় এখন। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে। এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে, শঙ্কায় রয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে জার্মানির বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিটু, আসলেই খুবই দুঃখের কথা, সেটি হচ্ছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, এরপরে সিঙ্গাপুর, সব মিলিয়ে যেখানেই যাবেন না কেন সেখানেই কিন্তু ভারতের যে নতুন ভ্যারিয়েন্ট, অর্থাৎ ভারতের যে করোনার নতুন স্ট্রেইন B.1.617 এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে সেখানে কিন্তু সবখানেই ছড়িয়ে গেছে এবং এই সবগুলো দেশের পরে কিন্তু ইউরোপে এসে পৌঁছেছে। বিশেষ করে গত 2 সপ্তাহ ধরে কিন্তু এই ইউরোপের বিভিন্ন দেশে, সুইজারল্যান্ডে সেখানেও কিন্তু ধরা পড়েছে। একজন ভারত থেকে আসা যিনি আসলে বিমানবন্দরে, গেনফের বিমানবন্দরে কিন্তু নিজেকে বদলে আরেকটা জায়গায় আরেকটা বিমানে ওঠার যে কথা ছিল, সেখানে যেতেই তিনি কিন্তু এই করোনার যে নতুন ভেরিয়েশন ভারত থেকে B.1.617 সেটি কিন্তু নিয়ে এসছেন। এর আগে কিন্তু বেলজিয়ামে, যেটি কিন্তু আমরা অবশ্যই সেটি নিয়ে আলোচনা চলছে এখন পুরো ইউরোপ জুড়ে, সেটি হচ্ছে বেলজিয়ামে কমপক্ষে 20 জন ভারতের ছাত্রছাত্রী কিন্তু এই বেলজিয়ামে কিন্তু তাদের যে নতুন ভেরিয়েন্ট সেটি কিন্তু নিয়ে এসছেন। এবং গত কয়েকদিন আগে কিন্তু ইতালিতেও ধরা পড়েছে এবং জার্মানি
জার্মানিতে ইতিমধ্যে দুজনকে কিন্তু ভারতের এই নতুন ভ্যারিয়েন্টকে চিহ্নিত করা হয়েছে এবং এই নতুন যে ভ্যারিয়েন্ট খুবই ভয়ঙ্কর, কারণ এটি হচ্ছে আসলে ডবল মুটেশন, অর্থাৎ ডাবল মুটেশন মানে হচ্ছে এটা দ্রুত ছড়ায় এবং এটি হচ্ছে একটি E484Q, যেটি হচ্ছে ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং ব্রিটেনের এই তিন জায়গার যে করোনা সেটিকে বেস করে কিন্তু এই করোনাটা নতুন রূপ নিয়েছে ভারতে। এবং একই সাথে আরেকটি হচ্ছে L45-2R, এটি হচ্ছে এমন একটি ভাইরাস যেটি ভারতে গিয়ে নতুন মাত্রা নিয়েছে, অর্থাৎ এই দুটো ভাইরাস একসাথে হয়ে এখন কিন্তু B1617 নামে এই ভারতের এই নতুন ভ্যারিয়েন্ট এটি কিন্তু এখন পৃথিবীর সবখানে ছড়িয়ে যাচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জার্মানির ভাইরোলজিস্ট কিংবা এখানকার বিশেষজ্ঞরা তারা কিন্তু বলছে যে এই মুহূর্তে এই ভারতের এই যে B1617 কেন এতটা ভয়ঙ্কর, কারণ হচ্ছে এই দুটো ভাইরাস মিলিয়ে আসলে শরীরের যে রোগ প্রতিরোধের ক্ষমতা কিন্তু কিংবা ইমিউন সিস্টেম সেটিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, যার ফলে এই ভাইরাস থেকে দূরে থাকতে হলে সবাইকে কিন্তু টিকা দিতে হবে এবং টিকা দেওয়ার জন্য যত শীঘ্রই সম্ভব সেই ব্যবস্থাটাই কিন্তু প্রত্যেক দেশের সরকারকে নিতে হবে। মিম। জার্মানির বার্লিন থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিটু বড়ুয়া। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তি স্থল ছিল ভারতের আসামে, ঢাকা থেকে প্রায় 397 কিলোমিটার দূরে। ইউএসজিএস এর তথ্যানুযায়ী ভূমিকম্পের সর্বোচ্চটি মাত্রা ছিল 6। এর প্রভাবে দেশে কোনো ক্ষয়ক্ষতি না হলেও অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ভূকম্পনে ভারতের আসামে বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ভারতীয় গণমাধ্যমে দাবি করা হচ্ছে ভূমিকম্পের মাত্রা ছিল 6.4। বুধবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান ও মিয়ানমারের বিভিন্ন এলাকা, যার উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে 397 কিলোমিটার দূরে আসামের শোনিতপুর জেলার ঢেকিয়াজুলি এলাকায়। ভূমির প্রায় 34 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। সেখানে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। হেলে পড়েছে কয়েকটি ভবন, ভেঙে গেছে কয়েকটি স্থাপনার দেয়াল। पूरा डैमेज हो गया है। अभी हम लोग तुरंत शिफ्ट कर रहे हैं दूसरी जगह। मतलब देखना पड़ेगा कितना बिल्डिंग क्रैक हुआ है। अब तक तो खबर तो काफी बिल्डिंग का आया है। এর প্রভাবে বাংলাদেশেও বুধবার সকাল 8:21 ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। এ সময় আতঙ্কে অনেকে বাইরে বের হয়ে আসেন। মাথাটা ঘুরনা দিয়ে উঠছিল, ঘুমের তুইটা বাথরুমে গেছি, তখন একটু চক্কর খাইছি। যখন অফিসে গেছি দৃশ্যকে তো একটু মনে হয় গাড়ি ধাক্কা লাগছে। আবহাওয়া অধিদপ্তর বলছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 6। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও এ তথ্য নিশ্চিত করেছে। ভারতের আসামে 8:21:24 এটা রিক্টার স্কেল ছিল 6 এবং এটা দেশের অনেক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে এবং বিশেষ করে আসামে নিকটবর্তী এলাকা ঢাকা সহ ময়মনসিংহ, সিলেট এবং দেশের উত্তর অঞ্চল অনেক জায়গায় কম্পন অনুভূত হয়েছে। প্রথম দফায় ভূকম্পনের কিছুক্ষণ পর আসামে আবারও 4.9 মাত্রার আফটার শক অনুভূত হয়। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। ফ্রান্সে করোনায় সবশেষ একদিনে প্রায় 400 মানুষ মারা গেছেন, আক্রান্ত হয়েছেন প্রায় 6000। মৃত্যুর মিছিলে যোগ হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। চলমান সংকটের কারণে ফ্রান্সের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থান। তবে আগামী মাসে পানশালা, রেস্তোরাঁ সহ অন্যান্য প্রতিষ্ঠান খোলা হলে তার কিছুটা সুরাহা হবে বলে প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। ফ্রান্সে করোনায় আক্রান্তের সংখ্যা কিছুটা নিম্নমুখী হলেও 2-1 দিনের বিরতি দিয়ে তা আবারও বেড়ে যাচ্ছে। একইভাবে মৃতের সংখ্যাও ওঠানামা করছে। ইল-দে-ফ্রান্সে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন মানুষজন। ইল-দে-ফ্রান্স ডিপার্টমেন্টে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের বসবাস। তৃতীয় ধাপে এসে ইল-দে-ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অনেকেই এখন করোনায় আক্রান্ত আছেন। হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। এদিকে স্বাস্থ্যমন্ত্রী অলিভার বেরন ইল-দে-ফ্রান্স পরিদর্শন শেষে বলেছেন এখন পর্যন্ত দেশটিতে করোনার ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি, তবে তারা সতর্ক রয়েছেন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা, চিলি, আর্জেন্টিনা ও ভারত থেকে ফ্রান্সে প্রবেশের ক্ষেত্রে 10 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের ঘোষণা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। করোনা সংকটের কারণে ফ্রান্সে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থানের। তবে আগামী মাসে বার, রেস্টুরেন্ট সহ অন্যান্য প্রতিষ্ঠান খোলা হলে হয়তোবা কিছুটা সুরাহা হতে পারে এই সমস্যার, এমন প্রত্যাশাই সবার। আমরা বর্তমানে করোনা ভাইরাসের কারণে আর্থিক সমস্যার মধ্যে পড়ে গেছি, কারণ আমাদের কাজ নেই, আমরা কর্মহীন হয়ে পড়েছি বর্তমানে ফ্রান্সে। বার, রেস্টুরেন্ট এগুলো খুলে দেয় তাহলে আমাদের অনেকটা মনে করেন যে সুরা হবে, যে আমাদের সমস্যার কিছুটা হলেও অনেকটা সমাধান হবে আমি মনে করি। মোহাম্মদ হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস।
করোনা মহামারীতে সুইডেনের ব্যবসা বাণিজ্যে নেমে আসা স্থবিরতা কাটিয়ে উঠতে নানানভাবে চেষ্টা করছে স্থানীয় সহ সুইডেনে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। করোনা মহামারীর পর থেকেই সুইডেনের প্রধান শহরে কমতে শুরু করে মানুষের সংখ্যা। সরকারের পরামর্শে অনেকেই ঘরে বসে অফিসের কাজ করছেন। শহর থেকে কিছুটা দূরে নিরিবিল পরিবেশে চলে যাচ্ছেন অনেকে। আর তাই একসময় সারা বছর ভিড় লেগে থাকা শহরের প্রাণকেন্দ্রে নেই আগের মতো ভিড়। ক্রেতা শূন্যতায় অনেক প্রতিষ্ঠানই বন্ধের পথে, আর তাই বিকল্প খুঁজছেন ব্যবসায়ীরাও। করোনাকালীন সময়ে যেখানে শহরের কিছু রেস্টুরেন্টের অনেক খারাপ অবস্থা, সুইডেনের করোনা পরিস্থিতি তেমন ভালো না হলেও বাংলাদেশের রেস্টুরেন্ট ব্যবসায়ীরা মোটামুটি তাদের যে পরিস্থিতি অনুযায়ী তাদের ব্যবসা মোটামুটি সামলে নিয়েছেন। করোনা মহামারীতে সুইডেনের দীর্ঘমেয়াদে বেকারত্বের সংখ্যা বাড়ছে। 2021 সালে স্থায়ী বেকারের সংখ্যা 2 লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। রেকর্ড আক্রান্ত ও মৃত্যুর দিনে ভারতে 2 লাখ ছাড়ালো মৃত্যু। মহারাষ্ট্রে ফের হাসপাতালে আগুন। পশ্চিমবঙ্গের বিধানসভার শেষ দফার ভোট কাল। করোনায় ভার্চুয়ালি প্রচারণা। এবং ভারত, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একাধিকবার ভূমিকম্প অনুভূত। উৎপত্তিস্থল আসামের ঢেকিয়াজুলি। সর্বোচ্চ মাত্রা ছিল 6। এ ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।